সবাইকে স্বাগত স্পিড অ্যান্ড লাভের দ্বিতীয় এপিসোডে। এই এপিসোডটি শুরু হয় একটি ফ্ল্যাশব্যাকে, যেখানে জেন এবং মুয়ের ছোটবেলা দেখানো হয়। জিন যখন থাইল্যান্ডে যাচ্ছিল, তখন সে মুকে একটি কলম উপহার দিয়ে বলেছিল, আমি যখন ফিরে আসব তখন তোমার হাতের লেখা পরীক্ষা করব। মু তখন খুব মন খারাপ করে বলেছিল, তুমি কবে আসবে? প্লিজ তাড়াতাড়ি এসো, আর আমাকে মনে রাখবে তো, ভুলে যেও না কিন্তু। জিন চলে যাওয়ার পর মু নিয়মিত তাকে চিঠি লিখত, তার জীবনের ছোট বড় সব কথা চিঠিতে লিখে পাঠাত। এভাবে বছরের পর বছর কেটে গেলেও জিন কোনো দিন একটা চিঠিরও উত্তর দেয়নি। উত্তর না পেয়ে মুয়ের মনে ধীরে ধীরে রাগ জমতে থাকে। সে কাঁদতে কাঁদতে শেষ একটি চিঠি লেখে, আমি খুব শীঘ্রই হাইস্কুলে ভর্তি হব, সেখানে আমার নতুন বন্ধু হবে, আর আমি তোমাকে ভুলে যাব। এরপর আর কখনো তোমাকে চিঠি লিখব না। বর্তমানে ফিরে এসে দেখা যায় বাইক নিয়ে তারা বাড়িতে পৌঁছায়। মু বলে, তুমি হয়তো খুব ক্লান্ত, এখন শুয়ে পড়া উচিত, কিন্তু জিন রেগে বলে, আমার থেকে দূরে থাকো, বুঝেছ? এই বলে সে সেখান থেকে চলে যায়। জিন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে যায়। কিছুক্ষণ পর তার কাছে একটি ফোন আসে। এটি ছিল সেই গুন্ডাদের ফোন যারা আগে জিনের উপর আক্রমণ করেছিল। তারা জিনের বাবাকে অপহরণ করেছে এবং টাকা দাবি করছে। আসলেই চক্রের প্রধান কোনো ছেলে নয়, বরং নানা নামের একটি মেয়ে। তারা অনেক বড় মাপের অপরাধী। নানা জিনকে ফোন করে বিভিন্ন গেম খেলতে পছন্দ করে। জিন বলে, এই টাকাগুলো নাও আর আমার বাবাকে ছেড়ে দাও, বাকি টাকা আমরা দ্রুতই দিয়ে দেব। এখান থেকে বোঝা যায় জিনের বাবা জুয়া খেলে প্রচুর টাকা হেরেছেন এবং সেই দেনা মেটানোর জন্য নানাও তার বাবার থেকে টাকা নিয়েছেন। নানা বলে, আমি তোমার সব দেনা মাফ করে দেব যদি তুমি আমার সাথে একবার ডেটে চলো। এদিকে মু জিনকে মেসেজ পাঠিয়ে অস্থির হয়ে যাচ্ছিল যে সে কেন এখনও ঘুমাচ্ছে না। জিন ডেটে যেতে রাজি হয় না এবং নানাকে বলে, আমার বাবাকে রেখে দাও, যা খুশি করো। জিন সেখান থেকে চলে যায়। ওদিকে মু মেসেজের রিপ্লাই না পেয়ে সারা রাত চিন্তায় কাটিয়ে দেয় এবং সকাল হয়ে যায়। সকালে জিনের মা সবার জন্য খাবার তৈরি করেন। মু জিজ্ঞেস করে, জিন কখন আসবে? মা বলেন, সে এখানে কেন আসবে? সে তো খুব কমই বাড়ি আসে, বাইরেই বেশি থাকে। মু বাথরুমে যায় এবং দেখে বাথরুমের অবস্থা খুবই খারাপ। সে সুযোগ বুঝে শাওয়ারটা টেনে ভেঙে ফেলে এবং মনে মনে ভাবে, বাড়িতে তো কোনো পুরুষ নেই, এখন তো জিনকে ডাকতেই হবে। মাকে বুঝিয়ে জিনকে ডাকা হয়। জিন শাওয়ার ঠিক করতে আসে। মু আর চোখে জিনের দিকে তাকিয়ে থাকে। জিনের সুঠাম দেহ দেখে তার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করে, যদিও সে মনে মনে বলে যে জিন তার ভাইয়ের মতো। জিন তাকে ওভাবে তাকাতে দেখে জিজ্ঞেস করলে মু আমতা আমতা করে রোদ আসার অজুহাত দেয়। এমন সময় জিংজিং সেখানে চলে আসলে জিন তাকে বাইরে পাঠিয়ে দেয়। জিন বলে যে এটা সারানো সম্ভব নয়, নতুন কিনতে হবে, কিন্তু বাড়িতে টাকা নেই। জিন দায়িত্ব নেয় যে সে টাকার ব্যবস্থা করবে। সে বাইরে বেরোলে মুও তার পিছু নিতে চায়। মু ট্যাক্সি নিয়ে জিনের পিছু নেয়, কিন্তু জিন তাকে ধরে ফেলে। মু মিথ্যে বলে যে সে শপিং করতে এসেছে। জিন তাকে সাবধান করে দেয় যেন সে তার পিছু না নেয়। জিন চলে যাওয়ার পর তার এক বন্ধুর সাথে মুয়ের দেখা হয়। সেই বন্ধুটি একটি ফাইট ক্লাবে যাচ্ছিল। মু চালাকি করে বলে, জিনই আমাকে সেখানে ডেকেছে। বন্ধুটি অবাক হলেও মুকে সাথে করে নিয়ে যায়। আমরা একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে পৌঁছাই। সেখানে নানা এবং তার বাবাও উপস্থিত ছিল। নানার বাবা এলাকার একজন প্রভাবশালী এবং ধূর্ত ব্যবসায়ী। তিনি এই ফাইট ক্লাবের মাধ্যমে প্রচুর টাকা আয় করেন। সেদিন জিনের একটি ম্যাচ ছিল। তার প্রতিপক্ষ অত্যন্ত ভয়ানক ছিল, যে প্রায়ই রিংয়ে প্রতিপক্ষকে মেরে ফেলে। নানার বাবা জিনের প্রতিপক্ষের উপর বাজি ধরেন যেন সে জিনকে শেষ করে দেয়। অন্যদিকে নানা মনে মনে জিনকে পছন্দ করত। সে ওই ফাইটারকে গিয়ে শাসিয়ে আসে যেন সে জিনের বেশি ক্ষতি না করে। এরপর রেফারি নিয়ম বলে দিলে লড়াই শুরু হয়। ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। দুজনেই একে অপরকে কড়া টক্কর দিচ্ছিল। এদিকে মু ফাইট ক্লাবে ঢুকে পড়ে এবং জিনের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। সে ভাবে, জিন যদি এত টাকার জন্য লড়াই করে তাহলে সে গরিব কেন? জিনের বন্ধু তাকে জানায় যে এই ফাইট ক্লাবের মালিক লিন। বড় বড় ব্যবসায়ীরা এখানে বাজি ধরে। মু এই মারামারি সহ্য করতে না পেরে তা থামানোর অনুরোধ করে। বন্ধু বলে যে এটা থামানো অসম্ভব, কারণ এতে অনেক টাকা বাজি ধরা হয়েছে। জিনের অবস্থা খারাপ দেখে মু কাঁদতে শুরু করে। সে বলে, আমি সব টাকা দিয়ে দেব, দয়া করে এই মারামারি থামাও। জিন একসময় প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। মু চিৎকার করে জিনের নাম ধরে ডাকতে থাকে। সেই আওয়াজ শুনে জিনের মধ্যে যেন নতুন শক্তি ফিরে আসে। জিন উঠে দাঁড়িয়ে তার প্রতিপক্ষকে কড়া আঘাত করে এবং রিং থেকে লাফিয়ে নেমে মুকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। নানা এই দৃশ্য দেখে রেগে গিয়ে জিনের বন্ধুকে জিজ্ঞেস করে, ওই মেয়েটি কে? বন্ধুটি বলে যে সে জিনের বোন। নানা তাকে চড় মেরে বলে, মিথ্যে বলবে না, ও নিশ্চয়ই ওর প্রেমিকা। ওদিকে নানার বাবা ওই ফাইটারকে নির্দেশ দেন বাইরে গিয়ে জিনকে শেষ করে দিতে। বাইরে এসে জিন মুকে খুব বকাবকি করে যে সে কেন ওখানে গিয়েছিল।
মু জিনের ক্ষত দেখে কাঁদতে কাঁদতে বলে, তুমি কেমন হয়ে গেছো? তুমি তো আগে এমন ছিলে না। জিন তাকে তক্ষুনি চায় না ফিরে যেতে বলে। মু যেতে রাজি হয় না। সে কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে ঘুরতে আসিনি জিন, আমি তোমার জন্য এসেছি। তুমি আসার কথা থাকলেও আসোনি, চিঠির উত্তর দাওনি। আমি কত বছর তোমার অপেক্ষা করেছি। মুয়ের কান্নামাখা কথাগুলো শুনে জিনের মন হয়তো গলেছিল, কিন্তু এমন সময় একদল গুন্ডা গাড়ি নিয়ে তাদের আক্রমণ করতে আসে। জিন মুকে বলে, আমাকে শক্ত করে ধরো। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস ধাওয়া পাল্টা ধাওয়া। এপিসোডের শেষে একটি দৃশ্যে দেখা যায় জিন মুয়ের দেওয়া সেই উপহারের প্যাকেটটি খুলেছিল, যেখানে একটি সুন্দর কলম ছিল। সেটা দেখে জিনের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। জিন কি মুকে ভালোবাসে? তাদের এই গল্পের পরবর্তী অংশে কী ঘটবে তা জানতে হলে পরের এপিসোডটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।